তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্যের সরকার অত্যন্ত সংকটজনক একটি মুহূর্তে পৌঁছে গিয়েছে। আপনারা গতকাল সুপ্রিম কোর্টের দুটো বড় শুনানি সম্পর্কে অবহিত রয়েছেন এবং দুটি শুনানির একটিতেও সুপ্রিম কোর্ট থেকে স্বস্তির খবর আনতে পারেননি এই রাজ্যের শাসক দল। তার মধ্যে একটি যেমন হলো সন্দেশখালিতে সিবিআই তদন্ত করা যাবে না, এই নিয়ে আমাদের রাজ্য সরকার চলে গিয়েছে সুপ্রিম কোর্টে, কার্যত ভৎসনার মুখে পড়তে হয়েছে। আপনাদের সামনে সেটা দেখাবো যে কি করে একজন রাজ্য সরকার একজন মানুষ বা একজন পার্টিকুলার মানুষের ইন্টারেস্টের জন্য সুপ্রিম কোর্টে চলে আসছেন। সুপ্রিম কোর্টও অবাক হয়ে গিয়েছেন। অন্যদিকে সব থেকে বড় যে শুনানির জন্য গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখ ছিল সেটা হচ্ছে 26,000 নিয়োগের বাতিল 2016 সালের, এই নিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে স্টে অর্ডার আনতে পারবে কিনা রাজ্য সরকার কিংবা এসএসসি। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনাদের মনে রয়েছে, যে 5 মিনিটের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসবেন এবং সম্ভবত সেই কথার উপর ভরসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভা থেকে বলতেন যে এই রায় আমি মানি না, কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই স্টে অর্ডার দিল না। একটি অংশ নিয়ে জল্পনা শুরু হয়েছে যে অংশে বলা হয়েছে যে রাজ্যের মন্ত্রিসভা যেখানে অতিরিক্ত পদে নিয়োগ করেছে সেখানে কলকাতা হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ওই অংশটুকুতে শুধুমাত্র স্টে অর্ডার দিয়েছেন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়, এটা তো বলে গেছে পৃথিবী গোল, সব হিসাব হবে। এটা নিয়ে অনেকেই ভাবছেন রাজ্যের শাসক দলের বড় স্বস্তি, তৃণমূল কংগ্রেসের কাছে বড় জয়। আসলে ব্যাপারটি মোটেই তা নয়। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি কার্যত প্রকাশ্যে চলে আসছে এবং এরপরে নিজেদেরকে বাঁচানোর জন্য যে আর কোনো রাস্তা থাকবে না সেটা আজকের পর্বে আপনাদের ব্যাখ্যা করব। যে শুধুমাত্রই লোকসভার নির্বাচন চলছে বলেই তৃণমূল কংগ্রেস ওই টেম্পোরারি স্থগিতাদেশটি পেয়েছেন, তা না হলে একেবারেই বিপদের মুখে পড়তেন এবং সম্ভবত পরের শুনানিগুলোতেই সেগুলো স্পষ্ট হয়ে যাবে। আজকের পর্বেই আপনাদের ব্যাখ্যা করব যে কিভাবে কোণঠাসা হচ্ছে একটার পর একটা আশার প্রদীপ তৃণমূল কংগ্রেসের কাছে নিভতে থাকছে, সেটা আজকের পর্বে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিংবা কলকাতা হাইকোর্ট বুঝতে শুরু করেছিলেন যে এই রাজ্য প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেই কারণেই কলকাতা হাইকোর্ট অতিরিক্ত পদে নিয়োগের জন্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন দরকার পড়লে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এটাই ছিল রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বেশি অস্বস্তির জায়গা। যতই সামনে থেকে তারা বলুক না কেন যে তারা চিন্তিত, যাদের চাকরি চলে গিয়েছে তাদের সকলের পাশে রয়েছি, যতই তারা বলুক না কেন তারা সব থেকে বেশি চিন্তায় ছিল এই ক্লজটিতে যে মন্ত্রিসভার যে কোনো কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এবং এই একই বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও একদিন আগে জনসভা থেকে ফুটে উঠেছিল। তিনিও বলেছিলেন ঠিক একই ধরনের কথা। শুনুন, তারপরে আসছি ব্যাখ্যায়। আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে। যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে। এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে? 5ই মে 2022। ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয়, লয়াররা দায়ী নয়, আবেদনকারীরা দায়ী নয়, বিরোধীরা দায়ী নয়। দায়ী যদি কেউ হয়
এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী। তাই আওয়াজ তুলুন। এবার দুটি প্রশ্ন, একটি আপনাদের বললাম যে সুপ্রিম কোর্টের কাছ থেকে স্থগিতাদেশ নিয়ে আসতে না পারলেও বিচারপতি বা প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পরিষ্কারভাবে বলেছেন প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদেরও নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তার প্রশ্ন, অর্থাৎ প্রধান বিচারপতির প্রশ্ন, মন্ত্রিসভা যখন জেনেছিলেন যে বেআইনি নিয়োগ হয়েছে তারপরেও কেন তারা সুপার নিউমারারি পোস্ট বা বাড়তি পোস্ট তৈরি করতে গেলেন? অর্থাৎ এই নিয়োগকে ইতিমধ্যেই সম্পূর্ণ জালিয়াতি বলে ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। কিন্তু আপনারা বলতে পারেন তাহলে কেন প্রধান বিচারপতির বেঞ্চ ওই স্থগিতাদেশ দিতে গেলেন যে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না? আসলে দেখুন, বিচারপতিদের তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয় এবং দেখুন তদন্তকারী সংস্থাগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে এবং বিজেপি এখন ক্ষমতায় রয়েছে। তাই চাইলে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যদি সিবিআই কে নির্দেশ দিত যে পুরো মন্ত্রিসভার সব সদস্যকে মুখ্যমন্ত্রী সমেত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন এই নির্বাচনের মধ্যেই, তাহলে এটা একটা রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজিয়াস জায়গায় চলে যেত বিজেপি এবং নির্বাচনের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেসের, যেটা কিন্তু গণতন্ত্রের জন্য অভিপ্রেত নয়। সম্ভবত সেটিকে আটকানোর জন্যই বিচারপতি টেম্পোরারি স্থগিতাদেশ দিয়েছেন মাত্র 1 সপ্তাহের জন্য। আগামী সপ্তাহে এই বিষয়টি নিয়ে ফের আলোচনা হবে। তাই যারা মনে করছেন যে বিরাট স্বস্তি তৃণমূল কংগ্রেসের জন্য, তাদের স্বস্তি পাওয়া একেবারেই অযৌক্তিক। তার কারণ জালিয়াতি হয়েছে বলে প্রাথমিকভাবে মন্তব্য করেছেন বিচারপতি এবং বিচারপতি মন্তব্য করেছেন যে কেন ওএমআর সিট নষ্ট করে দেওয়া হলো, আর যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে কারা যোগ্য কারা অযোগ্য এটা বাছাই করা যাবে কি করে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে কলকাতা হাইকোর্ট নিশ্চিতভাবে কোনো উপায় দেখতে না পেয়েই সম্ভবত এই ধরনের পুরো প্যানেলের বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। যদিও এর উত্তরে রাজ্য সরকার যেটা বলেছে সেটা কিন্তু আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার। রাজ্য সরকার যারা বলছে যে আমরা ওএমআর শিট নষ্ট করে ফেলেছি, নিয়োগ হয়ে যাওয়ার আগেই কোন রকমেরই সফট কপি বা মিরর ইমেজ না রেখেই ওএমআর শিটগুলোকে কোন কারণে ডিস্ট্রয় করা হলো এর উপযুক্ত জবাব নেই রাজ্য প্রশাসন বা এসএসসির কাছে। তেমনি আবার তারা বলছে যে তাদের কাছে অন্য উপায় রয়েছে যেখান থেকে তারা কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যদি সত্যিই থেকে থাকে কলকাতা হাইকোর্ট যখন এতবার ধরে আপনাদের কাছে জিজ্ঞাসা করলো সেই তথ্য আপনারা কলকাতা হাইকোর্টে দিলেন না কেন? সুপ্রিম কোর্টে আসার প্রয়োজনই হতো না, যোগ্য ছাত্রছাত্রীদের চাকরি যেত না, আপনারা কেন সেই তথ্যটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানাননি? তাহলে সুপ্রিম কোর্টের কাছে এমন কি তথ্য আপনাদের হাতে কয়েকদিনের মধ্যেই চলে এলো যেটা সুপ্রিম কোর্টকে আপনারা দেবেন, নাকি আরো একবার সেই কথার জাগলারি করে আপনারা টিকে থাকতে চাইছেন? দেখুন, কার্যত শাঁখের করাতের মতো অবস্থা হয়েছে এবং নিজেরাই আস্তে আস্তে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, শুধু কিছুটা টাইম নিশ্চিতভাবে বাই করছে, কিন্তু চারদিক থেকে যেভাবে নিজেরা ভুল পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন এবং এসএসসি, যে একেবারে নিজেদের চালে নিজেরাই ধরা পড়বে। কেন এ কথা বলছি? যে সত্যি সত্যি ধরুন তর্কের খাতিরে ধরে নেওয়া যাক এসএসসি জানিয়ে দিল কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু এইখানেই প্রশ্ন হচ্ছে, এইখানেই তাদের পাবলিকের কাছে প্রশ্নের মুখে পড়তে হবে, আপনারাই আমাদের নিয়োগ দিয়েছিলেন আর আপনারাই আমাদের অযোগ্য বলছেন, এটা কোন স্বার্থে? কিভাবে হতে পারে? তারাও পাল্টা মামলা করবেন এবং রাজ্য সরকার সেখানেও ফাঁসবে। আর যদি এই তথ্য না দেন তাহলে তো এমনিই ফাঁসবেন, তার কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা বলেছিলেন তাদের কাছে এমন কিছু সেকেন্ডারি ইনফরমেশন রয়েছে যেটা দিয়ে নাকি ডিফারেন্সিয়েট করা যাবে কারা যোগ্য কারা অযোগ্য। তাই যে স্টেপটাই রাজ্য সরকার নেবে কার্যত তাদের কাছে শাঁখের করাত হয়ে উঠবে। এই পরিস্থিতির কেন তৈরি হলো জানেন? কথায় আছে, আপনি যদি একটা মিথ্যে ঢাকতে চান তাহলে আপনাকে 20টি মিথ্যে বলতে হবে এবং তারপরেও আপনি সেটাকে সত্যি প্রমাণ করতে পারবেন না। কার্যত তেমনই অবস্থা হয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের। তারা একটা মিথ্যে, অর্থাৎ এই রাজ্য প্রশাসন বা মন্ত্রিসভা দুর্নীতির সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবা অযোগ্য প্রার্থীদের জেনে শুনে নিয়োগ করেছিলেন, এই সত্যটা চাপা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ওই যে আমাদের এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বেঁচে রয়েছে, ভারতের সংবিধান বেঁচে রয়েছে,
তাই তাদেরকে বোকা বানানো যায় না। আপনি কয়েকদিন সময় নষ্ট করতে পারেন, কিন্তু কখনোই রায় নিজের পক্ষে আনতে পারেন না। কোন স্বার্থে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল অযোগ্যদের নিয়োগের জন্য অতিরিক্ত পদে? কোন স্বার্থে মন্ত্রিসভা নিয়োগের আগে ওএমআর শিট ডিস্ট্রয় করে দিল, তাও আবার বালাজি নামক একটি সংস্থাকে দিয়ে, যারা কনস্ট্রাকশন কোম্পানি, তাদেরকে দিয়ে কেন ওএমআর শিট যোগ্য অযোগ্যদের ডিস্ট্রয় করে দেওয়া হলো কোনো রিয়েল কপি না রেখে? এই প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতে পারবে না। হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন, এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন। যোগ্যকে অযোগ্যকে হলফনামাতে দিলেন না, দায়িত্ব আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। আর এই প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্ট 100 বার চাইবে। যদি দিতে না পারে তাহলে নিশ্চিতভাবে বিপদের মুখে পড়তেই হবে, আজ না হয় কাল, এই রাজ্য প্রশাসনকে। এবার আপনাদের কাছে দেখাবো আরো একটি ঘটনা, যেটা গতকাল রাজ্য সরকার আরো এক ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। শুধু রাজ্য সরকারই নয়, রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় থানাও কলকাতা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ পুরো রাজ্য প্রশাসন এবং সরকার দল বল বেঁধে একেবারেই চলে গিয়েছিলেন যে সন্দেশখালীতে সিবিআই তদন্তকে আটকাতে হবে। কেন না, মা বোনেরা ভয়ঙ্করতম ধর্ষণের অভিযোগ তুলেছেন এবং জমি লুটের যে তথ্য সামনে এসেছে সেইটা তারা প্রকাশ্যে এনে দিয়েছেন। এমনকি অস্ত্রের মতো ভয়ঙ্কর জিনিস এই কয়েকদিন আগেই উদ্ধার হলো। এই এত কিছুর পরে যখন একটা রাজ্য সরকারের উচিত ওই মহিলাগুলোদের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, ওদের শান্তি ফিরিয়ে আনতে বা ওদের পক্ষে লড়াই করতে যদি দরকার হয় সুপ্রিম কোর্টে যাওয়া, যখন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের নৈতিক অধিকার হওয়া উচিত ছিল, তখন তাদেরকে বিরোধিতা করতে, অর্থাৎ সন্দেশখালীর মা বোনেদের ওই সমস্ত ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলোকেও খতিয়ে যাতে না দেখতে পারে সিবিআই, তার বন্দোবস্ত করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যেন সিবিআই তদন্ত বন্ধের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কোন রাজ্য সরকারের আমলে আমরা রয়েছি একটু ভেবে দেখবেন। নির্বাচনের লাইনে ভোট দেওয়ার আগে অন্তত একবার বিবেচনা করবেন যে একটা রাজ্য সরকার, তার আইজি, লোকাল থানা সকলে মিলে চলে গিয়েছেন সিবিআই তদন্ত আটকানোর। সিবিআই তদন্তে কি প্রকাশ্যে আসবে না শেখ শাহজাহানদের বিড়ম্বনা বাড়বে। কোন শেখ শাহজাহান? গতকালের খবরের একটি অংশে আপনারা দেখুন যে শেখ শাহজাহানদের লুট করা এই সম্পত্তির ভাগ গিয়েছে ওপর তলাতে। দুজন মন্ত্রীর নাম এসেছে এবং ওপর তলাতেও গিয়েছে বলে একেবারেই পরিষ্কারভাবে সেটা ইডি দাবি করেছে হাইকোর্টে দাঁড়িয়ে। ভাবতে পারছেন মন্ত্রিসভা নাকি এই সমস্ত সাধারণ মানুষের অত্যাচার করে তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার টাকায় ভাগ বসিয়েছেন, এবং এটাকে বিরোধিতা করতে রাজ্য প্রশাসন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। মানে রাজ্য সরকার সবসময় শেখ শাহজাহানদের মতো লোকদের প্রোটেকশন দিতে সর্বৈবভাবে ব্যবস্থা করছেন, এবং এই যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আপনার আমার করের টাকা, আপনার আমার টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, অথচ আমাদের কিন্তু রায় নেই এতে। আর গণতন্ত্রে এখানেই মজা, আপনি একবার ভোট দিয়ে দিলেন মানে আপনি ব্ল্যাঙ্ক চেকে কিন্তু সাইন করে দিলেন। আপনাদের মধ্যে একজনও যাদের বিবেক বুদ্ধি রয়েছে তারা কি শেখ শাহজাহানদের পক্ষে দাঁড়িয়ে আপনারা চাইবেন যে আপনাদের টাকা ব্যয় করা হোক সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য,
যাতে শেখ শাহজাহানরা কিছুটা রিলিফ পান এবং ওই সমস্ত অত্যাচারিত মা বোনেরা তাদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়, এমন কোন রায়ের জন্য নিজেদের কষ্টের টাকা আপনারা খরচা করতে পারবেন? কিন্তু খরচা হচ্ছে। কিভাবে খরচা হচ্ছে? তার কারণ আমরা ভোট দিয়ে যখন এনেছি তখন আমরা ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়েছি যে আমাদের রাজ্য প্রশাসন যা কিছু দায়িত্ব নিতে পারে, যা কিছু সিদ্ধান্ত নিতে পারে, আমাদের সেগুলো মেনে নিতে হবে। তবে সম্ভবত যারা ভোট দিয়েছিলেন তারা কখনো ভাবেননি যে এই রাজ্য প্রশাসন এইভাবে প্রকাশ্যে চলে আসার পরেও, শেখ শাহজাহানদের দৌর্দণ্ড দাপট প্রকাশ্যে চলে আসার পরেও, অত্যাচারের কাহিনী চলে আসার পরেও এদের পাশে দাঁড়াবে। সম্ভবত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা ভাবতে পারেননি। আমার ধারণা ভাবতে পারলে নিশ্চিতভাবে এই রাজ্য প্রশাসনের সঙ্গে সহমত হতেন না। তবে এই নির্বাচনের ফল কিন্তু সেটা পরিষ্কার করে দেবে যে পশ্চিমবঙ্গের মানুষ এত জেনে শুনেও আমরা কি চাইছি যে আমাদের কষ্টের টাকা শাহজাহানদের বাঁচাতে কাজে লাগাক এই রাজ্য প্রশাসন? যদি চাই তাহলে নিশ্চিতভাবে এই রাজ্য প্রশাসনের সঙ্গেই আমাদের থাকতে হবে। আর যদি চাই না, আমাদের টাকা শেখ শাহজাহানদের বাঁচানোর কোনো অধিকার এই রাজ্য প্রশাসনের নেই, তাহলে নিশ্চিতভাবে ভোটের লাইনেই এর উপযুক্ত জবাব দিতে হবে আমাদের এই রাজ্য প্রশাসনকে। কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।